সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। বিহীন ক্ষতির মুখে পড়েছে। এতদিন যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে আসলে অনেক অনেক বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএর কেন্দ্রগুলো, বিমান, তারপরে আদালত, যে সমস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে সিআইএর কেন্দ্র, গোয়েন্দা সংস্থার কেন্দ্র যেগুলো একেবারে তছনছ করে দিয়েছে। বলা হচ্ছে যে আমেরিকার ইতিহাসে এইরকম বড় ক্ষতির মুখে আর আমেরিকা কখনো পড়েনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তারা এখনই ইরানে আর কোনো হামলার পরিকল্পনা করছে না, বরং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপরে বড় রকমের চাপ সৃষ্টি করতে চান। এই যে আমেরিকা বলছেন যে তারা ইরানের উপরে আর এখনই কোনো যুদ্ধ বা আগ্রাসন চালাতে চান না, এই পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া না। ওপাশে কাতার বলছে যে তার পক্ষেও এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া বা নিষেধাজ্ঞায় সহযোগিতা করা সম্ভব হবে না। ইরানের সাথে মোট 15টা বা 16টা দেশের সমুদ্র পথে যোগাযোগ অথবা ভূমিপথে যোগাযোগ, অর্থাৎ ল্যান্ড বর্ডার অথবা সি বর্ডার, ইরানের আশপাশে যে সমস্ত দেশ, তার ভিতরে 8টি দেশ ইরানের এই নিষেধাজ্ঞায় সহযোগিতা করবেন, অর্থাৎ আমেরিকার পক্ষে যাচ্ছে না তারা। আর 8টা দেশ হয়তো নিষেধাজ্ঞা নানান কায়দায় মেনে নিতে পারে, অর্থাৎ আমেরিকা যা বলছে তাই হয়তো শুনতে পারে। এর মানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জের মুখে পড়লেন। তাহলে আমেরিকা কি করবে? এই জায়গায় তারা ইরানের সামনে টোপ দিচ্ছেন যে হরমুজ প্রণালী খুলে দিলে এ সমস্ত সবকিছু চলে যাবে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সর্বশেষ যে অবস্থান, সেটি হচ্ছে হরমুজ শুধুমাত্র তখনই খোলা হবে যখন মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ বন্ধ হবে, মার্কিন নৌ ব্লকেট যেটা আছে সেটা তুলে নেওয়া হবে এবং ইয়েমেনের যে সমস্যা, এই সমস্যার একটা সমাধান করা হবে। আগের যে নতুন আরো কিছু যুক্ত হয়েছে, তার মানে আমেরিকা হরমুজ প্রণালী খোলার ব্যাপারে নতুন নতুন শর্তের মুখে পড়ছে। এইগুলো ঠিকঠাক করা, পুনর্নির্মাণ করা, রিবিল্ড করা সম্ভব হবে না। এর ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আগেই বলেছি, যে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিআইএর বিভিন্ন দপ্তর ছিল, কেন্দ্র ছিল, সেন্টার ছিল। এই সমস্ত সেন্টার, এই সমস্ত কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুবই দামি দামি হাইফাই, অত্যাধুনিক এবং সুরক্ষিত শক্তিশালী বিল্ডিং ছিল এই সমস্ত, বাট ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এগুলো সব চুরমার হয়ে গেছে। অনেক কিছু আর পুনর্নির্মাণে ক্ষয়ক্ষতির মাত্রাটা কি, এটা আসলে কখনোই আমেরিকা এগুলো প্রকাশ করবে না। কাতারের যে আলুদেই বিমান ঘাঁটিতে আমেরিকার সেন্টকমের যে সদর দপ্তর ছিল, সেটাই বা সরিয়ে জর্ডানে নিল, তারপরে সেখান থেকে এখন দিয়াগো গার্সিয়া দ্বীপে নিয়ে গেছে। কোন অবস্থার ক্ষয়ক্ষতির মুখে পড়লে এগুলো করতে বাধ্য হয়? এবং ইন্টারেস্টিংলি বিষয়টা খেয়াল করুন যে এইগুলো ইরানি হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো ঠেকাতে পারেনি আমেরিকা। আপনারা ভাবুন, ইসরায়েল এবং আমেরিকা, আমি সবসময় বলি, ইসরায়েল এবং আমেরিকা দুইজন মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যখন এইরকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে ইরানের সামনে কতটা ঠুনকো। অনেকে অনেক রকম কথা বলে। এই কয়েকদিন আগেও আমাকে বলো, ভাই আপনি তো ফেসবুক থেকে কথা বলেন, আপনার এখানে তথ্য নেই, বাস্তবতার সাথে মিল নেই, এটা নেই সেটা নেই, বহু কথা। কিন্তু আপনারাই বলুন যে আমেরিকা যদি এইরকম অবস্থায় থাকতো তাহলে কি তারা যুদ্ধ করে দেওয়ার কথা না? যারা বাস্তবতা জানে না তারা এই সমস্ত বাহুল্য কথা বলে। যাই হোক, আমি সেগুলোতে কিছু মনে করি না। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইরানের হামলায় যে নজিরবিহীন ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিকে আসলে লুকাতে পারছে না আমেরিকা এবং এটা প্রকাশও করতে পারছে না। আমি একটা কথা বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য ভালো যে সে আমেরিকার প্রেসিডেন্ট। সেই দেশের লোকজন এই সমস্ত কোথায় কি হলো না কেয়ার করে না, তাদের খাবার দাবার, তাদের মৌজ মাস্তি ফুর্তি, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, তারা তাদের জনজীবনে ভালো আছে কিনা এটাই দেখে। তাও তো ভালো নেই, ঝামেলায় পড়ে যাচ্ছে। কিন্তু তারা যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইরকম কোনো দেশের নাগরিক হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এতদিন খবর ছিল। বিক্ষোভ এতদিন তো সে নিষেধাজ্ঞা ছিল, তা দিয়ে এখন পারছে না। যুদ্ধ করলো, যুদ্ধ দিয়ে পারছে না, এখন আবার নতুন করে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কি করবে? এখন বিশ্বের অনেকগুলো দেশ মানবেই না, আমেরিকার নিষেধাজ্ঞা মানবেই না। এবং এখন মার্কিন গণমাধ্যম, মার্কিন বিশ্লেষকরা বলছে যে আমেরিকা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়লো। এতদিন সামরিক চ্যালেঞ্জের মুখে ছিল, এবার এই নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা ইরানের সামনে চ্যালেঞ্জের মুখে পড়লো। এবং ইয়েস, দ্যাট ইজ রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রচন্ড চ্যালেঞ্জের মুখে। চীন মানবে না, কাতার মানবে না, মধ্যপ্রাচ্যের যে সমস্ত নেইবারিং কান্ট্রি ইরানের, তাদের 8টা দেশ মানবে না এই নিষেধাজ্ঞা, তাদের পক্ষে সম্ভব। তারা বলেছে যে ইরানের সাথে তাদের অর্থনৈতিক কানেকশনটা এত ডিপ, এইগুলো বাদ দেওয়া সম্ভব না। যেমন ইরাক কোনো মতে ইরানের থেকে গ্যাস না নিয়ে পারবে না। তাদের বছরে $400 কোটি গ্যাস লাগে, এটা সাধারণ কোনো ব্যাপার না, শুধু গ্যাস। এইরকম অনেক কিছু আমেরিকার কারণে কেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, আমেরিকার এখন আর সেই সামরিক শক্তি প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নেই।
এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ যারা আমেরিকার নিরাপত্তার উপর ভরসা করতো, সেই সমস্ত দেশ দেখেছে যে তার ক্ষমতা, ফলে তারা আমেরিকার উপর ডিপেন্ড করছেন এবং তারা আমেরিকার রক্ত চক্ষুকে আর ভয়ও পাচ্ছে না। তারা বলছে যে তুমি কি তাহলে, তার মানে তারা হয়তো রাশিয়ার উপরে হামলার পরিকল্পনা করছে, যে মহড়া মানে কি, এইটা কি এইভাবে করলে কি রকম হয়, তার ফলাফল কি হয়, সম্ভাব্য পরিণতি কি, এই সমস্তই তো মহড়া দেওয়া, রিহার্সেল তো ফাইনাল স্টেজে আমার আগে রিহার্সেল দেওয়া নাই না, সেইটা তো রাশিয়া এই জায়গায় ভাবছে যে নেটো জোট যখন এই কাজ করেছে, তখন আমিও নেটো জোটের বিরুদ্ধে একটা হামলা চালিয়ে দেখি কি দাঁড়ায়। এটা ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হচ্ছে যে রাশিয়া হয়তো ওই কালিনিগ্রাদ এলাকার কিছু নেটোভুক্ত দেশের বিরুদ্ধে হয়তো অভিযান চালাতে পারে, এবং বলা হচ্ছে রাশিয়া নাকি 5 লাখ সেনা, এর সাথে যে যে ধরনের অস্ত্র সামরিক সরঞ্জাম যা যা কিছু লাগে তার সমস্ত সবকিছু নিয়ে প্রস্তুত হচ্ছে। এই তথ্য সিআইএ এর কাছে গেছে, এবং সিআইএ প্রধান জন র্যাডক্লিফ রাশিয়া সফর করেছেন। তিনি পুতিনের সাথে বৈঠক করেননি, রাশিয়ার গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করে চলে গেছেন। তিনি এসেছিলেন C-17 বিমানে। তিনি মূলত বার্তা দিয়ে গেছেন রাশিয়াকে যে রাশিয়া যেন এই কাজ না করে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত। এই সময় যদি রাশিয়া নেটোর বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানের বিরুদ্ধে অবস্থান রাখা আমেরিকার পক্ষে সম্ভব হবে না। রাশিয়া নেটো কয়েকটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে তারা দেখতে চায় যে নেটো জোট আসলে কতটা এই মুহূর্তে ঐক্যবদ্ধ আছে, নাকি ইরানকে কেন্দ্র ভেঙে যাবে। এবং নেটো জোট যদি ভেঙে যায় তাহলে সেটাই হবে ভ্লাদিমির পুতিনের একটা গুরুত্বপূর্ণ অর্জন। কারণ ইউক্রেনের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে মূল বক্তব্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ইউক্রেনকে নেটো জোটভুক্ত করে একেবারে রাশিয়ার দরজার সামনে নেটো জোটের সেনা মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে। এটা তো ঠিক হচ্ছে না। এখন যদি আমরা আমেরিকার বা নেটো জোটভুক্ত কোনো দেশের একদম দরজার সামনে সেনা মোতায়েন করি, তারা কি মেনে নেবে? তাই যদি না মানে, তাহলে তারা নেটো জোটের সেনা এনে আমাদের দরজার সামনে মোতায়েন করবে, আমরা তা মেনে নেবো কেন? এটা অস্বস্তিকর, অসম্মানজনক। এটা নিয়ে চুক্তি অনেক কিছু হয়েছিল, কিন্তু সেগুলো মানেনি। তারপরে একটা পর্যায়ে কিন্তু পুতিন হামলা শুরু করে দেয়। তাহলে কি দাঁড়ালো? ইউক্রেন নেটো জোটে যুক্ত হোক, এটা পুতিন চায়নি বলেই তো এই যুদ্ধটা অ্যাকচুয়ালি। এখন যদি সেই নেটো জোটকে ভেঙে দিতে পারে পুতিন, তাহলে তো সেটা তার গ্রেট অ্যাচিভমেন্ট, বিশাল বড় সাকসেস। এই চেষ্টাটাই হয়তো করছে বা করবে, দেখা যাক। আসানো হয়েছে এবং তাতে বলা হয়েছে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে এই শর্তে পরমাণু চুক্তি করা হবে আমেরিকার পক্ষ থেকে সৌদি আরবের সাথে। তার মানে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা বড় এজেন্ডা যে ইসরায়েলকে সবাইকে স্বীকৃতি দিতে হবে, তার কাছ থেকে নিরাপত্তা, তার কাছ থেকে সুবিধা ইত্যাদি ইত্যাদি যে যা নিতে চাই নিতে পারবে, শুধুমাত্র ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এখন সৌদি আরবের সামনে বিশাল বিরাট বড় প্রশ্ন, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে আমেরিকার কাছ থেকে পরমাণু কর্মসূচি গ্রহণ করবে নাকি করবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতামত জানতে চাই যে আসলে এই যে মধ্যপ্রাচ্যে এতদিন ধরে একটা অচল অবস্থা, যুদ্ধ বিগ্রহ এত কিছু হলো, আপনাদেরকে কি মনে হয় যে এখানে আসলে আমেরিকা আপার হ্যান্ডে ভালো অবস্থানে আছে এবং ইরান দুর্বল অবস্থানে, এবং ইরান সময়ের ব্যবধানে পরাজিত হতে বাধ্য হবে, এরকম কোনো লক্ষণ, সিমটম কি আপনাদের কাছে মনে হয় ধরা পড়ে? নাকি আপনাদের কাছে মনে হয় যে আসলেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক সাথেই থাকবেন? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।